আসসালামু আলাইকুম। স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, দেশ জুড়ে শোক, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সবাইকে সংযম বজায় রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। শহীদ হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করতে হবে মন্তব্য। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। এবং বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় দেশে পৌঁছাবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল 3:50 শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হবে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6:05 ঢাকায় পৌঁছাবে। এর আগে সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজার নামাজ হবে। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হবে ওসমান হাদির দ্বিতীয় জানাজার নামাজ। শুক্রবার বাংলাদেশ সময় রাত 10:45 দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকা রেভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। হাদিকে হামলার ঘটনায় 14 ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলার প্রধান আসামি করা হয়েছে ফয়সাল করিম মাসুদকে। এছাড়াও এজাহারে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তদন্ত করছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং এক নারী বন্ধু। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখ হামলার পর ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাতেই রাজধানীর শাহবাগে জড়ো হন শরীদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এখনও শাহবাগে অবস্থান করছেন অনেকে। শাহবাগের বর্তমান পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাফিমুল ইসলাম। তাফিমুল, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানান। গতকাল রাত 9:45 হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতেছে বিভিন্ন ছাত্র জনতার ব্যানারে। একই সাথে কিন্তু রাতেই ডাকসুর যে ভিপি রয়েছেন তিনিও কিন্তু ক্যাম্পাসে মিছিল করেছিলেন। এরপরে থেকে তিনি শাহবাগে এসে ঘোষণা দিয়েছিলেন আজকে দুপুরের পরে জুম্মার নামাজের পরেই কিন্তু আধিপত্যবাদ বিরোধী যে একটি সমাবেশ হওয়ার কথা সেটি দুপুরের নামাজের পরেই কিন্তু সেটা এখানে অনুষ্ঠিত হবে। তার আগে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে শাহবাগে কিন্তু এখনো ছাত্র জনতা উপস্থিত হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কি এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টা বিশেষ সহকারী যারা রয়েছেন তাদেরও কিন্তু পদত্যাগে তারা দাবি জানাচ্ছেন। একই সাথে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের ধরা না হবে এবং তাদেরকে বিচারের আওতায় না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে তারা কিন্তু জানাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে যদি যারা ভারতে যারা পালিয়ে গেছেন যারা হত্যাকারী ভারত তাদেরকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে এসে কিন্তু বিচারের সম্মুখীন করতে হবে। আমরা যদি বলে রাখি গতকাল আল হাদির মৃত্যুর ঘটনার পর কিন্তু প্রধান উপদেষ্টা এবং জামায়াত ইসলামী, বিএনপি এবং অন্যান্য যে সংগঠন রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু হাদির শোক জানিয়েছেন। একই সাথে আগামীকালকে কিন্তু শনিবারের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সরকার। একই সাথে যদি বলে রাখি যে আজকে যে এই অধিদপ্তর বিরোধী যে সমাবেশটি হবে জুম্মার নামাজের পরে সেটি কিন্তু
সকল দলই কিন্তু সেখানে অংশগ্রহণ, একই সাথে এনসিপি থেকে যারা আনা হয়েছে তারাও এখানে অংশগ্রহণ করবেন। এতে ছাত্র শক্তি রয়েছেন, যুব শক্তি, তারাও এখানে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন। এই যে ডাকসু থেকে যারা ডাকসুর ভিপি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যেখানে আধিপত্য বিরোধী, একই সাথে বলা যায় যে দুপুরের জুম্মার নামাজের পরে আধিপত্য বিরোধী যে সমাবেশটি রয়েছে সেখানে পুরো শাহবাগ জুড়েই কিন্তু অবস্থান করবেন। এখন কিছু বৈষম্য বিরোধী কিছু ছাত্র জনতা রয়েছেন, তারা এখানে বিক্ষোভ করছেন। দিন সময় বাড়াবার সাথে সাথে কিন্তু সেই উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছে তারা। এ ছিল শাহবাগ মোড় থেকে এক সর্বশেষ। ধন্যবাদ তাফিমুল আপনাকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাতেই উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ করে ছাত্র জনতা। পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেউ যেন হাদির মৃত্যুকে ভিন্নভাবে প্রভাবিত করতে না পারে। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাত ৯টা ৪৫ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পরপরই উত্তাল হতে থাকে রাজধানী। বিভিন্ন স্থান থেকে শাহবাগে জড়ো হতে থাকে জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। সেখানে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। একজন অপরাধী এভাবে গুলি করে দেশ থেকে পালিয়ে গেল, তো এটার কোনো বিহিত করতে পারলো না, ব্যবস্থা নিতে পারলো, এটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রের সম্পূর্ণ ব্যর্থতা। আমরা যেমন একে ফজলুল হক থেকে লিখে রাখবো, তেমনিভাবে আমরা দিল্লির গোলামি থেকে শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমরা এই হাদিকে আজীবন ইতিহাসের পাতায় লিখে রাখবো। এই সন্ত্রাসীদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারত থেকে যেভাবে হোক বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তির যাতে প্রয়োগ করা হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিছি যে এই মানুষটা খুন করছে, বাট স্টিল না তার বিচারের জন্য কোনো পদক্ষেপ কি নিছে, কোনো অ্যাক্টিভ কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা এটাও দেখছি যে ওই মানুষটা ভারতে আছে, তাহলে আমাদের দেশ কি করতেছে। শাহবাগে সংহতি জানিয়ে যোগ দেন এনসিপির আহ্বায়ক, বলেন খুনিদের বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে আন্দোলন চালিয়ে যাবেন তারা। আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব, এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। অন্যদিকে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বেশ কিছু কর্মী ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়েন, পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে। ভাঙচুর হয় ছায়ানটেও। শুক্রবার জুমা নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে এনসিপি সহ জুলাই মঞ্চের সমর্থকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শোকের এই মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের সব নাগরিককে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শহীদ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। চকর মালিথার রিপোর্ট। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। এ উপলক্ষে রাষ্ট্রের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন
এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা বলেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ও গণতন্ত্রের শত্রুদের পরাজিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। তবে মানুষের যেন দুর্ভোগ না হয় এমন স্থানই নির্ধারণ করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। ধন্যবাদ আমাদেরকে সময়। দেড় যুগ পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে কোন বাসায় থাকবেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি বসবেন, এসবই চূড়ান্ত। তাকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে কমিটিও করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের ফেরা নিয়ে দলের প্রস্তুতির কথা জানান তারা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে, কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন, সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা 24 তারিখের রাতের মধ্যে অথবা 25 তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। আপনারা জানতে পারবেন এটা হবে ঐতিহাসিক, নিঃসন্দেহে সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য
আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রশিক্ষণ। সিনিয়র নেতারা এই কর্মসূচি সহ নির্বাচন ও অন্যান্য ইস্যুতে কথা বলেন। সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সচেতন হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে শুধু বিএনপি নেতাকর্মী নয়, পুরো দেশ অপেক্ষায় আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অকাল নদী ভাঙন, ফি বছরের বন্যা ও প্রতিকূল জীবন জীবিকার বিচ্ছিন্ন জনপদ টাঙ্গাইলের নাগরপুরের চর পাইকশা। জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত সুবিধা বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মৌলিক চাহিদা বঞ্চিত জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিলাল হাওলাদার ও আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। টাঙ্গাইলের নাগরপুরের ভোতের মোড়। বিস্তৃত বালুচর ও যমুনা পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ চর পাইকশা। আদিগন্ত চোখ চোরানো মনোরম ক্যানভাসের বিপরীতে এখানকার বাস্তবতা দারিদ্রতা, মৌলিক চাহিদার অপর্যাপ্ততা, নদী ভাঙন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত। পঞ্চম শিল্প বিপ্লব কিংবা হাল আমলের আধুনিক সকল ব্যবস্থাপনা ও এখানকার মানুষের বাস্তবতার দূরত্ব যেন আলোকবর্ষ সম। নৌকার পাশাপাশি সাবেকি ঘোড়ার গাড়ি ও সীমিত পরিসরে চলা মোটরসাইকেলই এখানকার যাতায়াতের অবলম্বন। চর পাইকশার সুবিধাবঞ্চিত মানুষকে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অভিযাত্রা। এখানে যে আমরা স্লিপ পাইছিলাম, কম্বল নিলাম, তাই এরা দোয়াতে আমাকে দিতে আসে, 11 জনে আল্লাহ জানি হাত পূরণ করে দেয়। জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগে বিনামূল্য চিকিৎসা সেবা, ওষুধ ও কম্বল পেয়ে আপ্লুত চরবাসী। শরীর ব্যথা, শরীর খুব দূর হাঁটতে পারি না, পাখা পরি, ঠান্ডা আছে, একটু হালকা জ্বরও আছে। এই জন্টে জন্টে ব্যথা, কোমর ব্যথা, সব ব্যথা, ওই বললাম, ওষুধ দিল। চোখে ঝাপসা ঝাপসা দেখি, চোখ চুলকায়। এখানে তো ওষুধ দিতেছে, ডাক্তার আছে, কম্বল দিতেছে। অকাল নদী ভাঙন ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত চর পাইকশার জীবন জীবিকার সুরক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা প্রতি বছর প্রকৃতিজন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে চরাঞ্চলের যে দুস্থ মানুষ যারা বসবাস করেন তাদের জন্য শীতবস্ত্র, চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করি। এই মানুষগুলো এত দুরবস্থায় থাকেন যে পরিবেশ প্রকৃতির ব্যাপারটা হয়তো সেভাবে মাথায় রাখতে পারেন না, এবং এখানে কিছু ন্যাচারালি অনেক কিছু হয়, যেমন কাশবন, নলবন হয়। যখন এটা সেসব অবস্থায় থাকে তখন আগুন দিয়ে কিন্তু এগুলোকে জ্বালিয়ে দেন। এভাবে যদি ওনারা জ্বালিয়ে দেন বা কেটে ফেলেন তাহলে যে পাখিগুলো আছে তারা কিন্তু তাদের খাদ্যের অভাব হবে এবং তাদের বাসস্থানের অভাব হবে। আমরা এই মেসেজটাও তাদের দেই যে পরিবেশ প্রকৃতির ব্যাপারটাও যেন তারা মাথায় রাখে। চর পাইকশার অর্থনীতি কৃষি ও মৎস্য খাতে সমৃদ্ধ হলেও প্রাকৃতিক দুর্যোগ বারবার বাধাগ্রস্ত করছে প্রবৃদ্ধি। যেহেতু দুর্গম এলাকা, ইলেকট্রিসিটি নাই, খুবই লিমিটেড ফ্যাসিলিটির মধ্যে ওনারা বসবাস করেন। আমরা কেউ ভালো থাকছি
আর কে একেবারে এই মানবেতর জীবনযাপন করছে, এই জায়গাটার কিন্তু একটা সমন্বয় হওয়া দরকার। সরকার যদি এগিয়ে না আসে, আসলে প্রাইভেট সেক্টর থেকে কিন্তু সব করা সম্ভব নয়। সরকারের নানা কর্মকাণ্ড মাধ্যমে এবং যারা প্রাইভেট সেক্টরে আছে তারা সবাই যদি এক হয়, তাহলেই আমার মনে হয় এই ধরনের চরাঞ্চলে যারা মানবতর জীবনযাপন করছেন কিংবা একেবারে মিনিমাম ফ্যাসিলিটির মধ্যে বসবাস করছেন, তাদের কষ্টটা লাঘব হবে এবং তারা একটা সুস্থ ভালো জীবন পাবে। এই জনপদের টেকসই অগ্রযাত্রা নিশ্চিততায় স্থায়ী নদী রক্ষা বাঁধ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, টাঙ্গাইল। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। চলতি মৌসুমে চাঁদপুরের হাইমচরে সারের সংকট দেখা দিয়েছে। প্রকারভেদে প্রতি বস্তায় 300 থেকে 600 টাকা বেশি গুনতে হচ্ছে চাষিদের। জমিতে সার দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষি বিভাগের দাবি সারের কোনো সংকট নেই। এবারে প্রকৃতি সংবাদ। পাহাড় কাটা, বন নিধন ও অপরিকল্পিত বসতির চাপে বদলে যাচ্ছে পাহাড়ের ভূপ্রকৃতি। অপরিকল্পিত আবাসন নির্মাণ ও অতিরিক্ত বনজ সম্পদ আহরণ নষ্ট করছে পাহাড়ের পরিবেশ। ঝুঁকিতে রাঙামাটির জনজীবন। পাহাড় পরিবেশ রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নীতিমালা, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। দেশ জুড়ে শোক, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সবাইকে সংযম বজায় রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। শহীদ হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করতে হবে মন্তব্য। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। এবং বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের তাগিদ। দর্শক, চ্যানেলের সংবাদ আয়োজন এখনকার মতো এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।